শুনতে খারাপ শোনালো, এটা সত্যি যে 15.5 বছর ক্ষমতা থেকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে একেবারে দেউলিয়া হয়ে গিয়েছিল। যার বড় কারণ এবং উদাহরণ হচ্ছে, আপনারা দেখেছেন যে ব্যবসায়ীদের, খেলোয়াড়দের, নায়কদের, শিল্পী সাহিত্যিকদের, শিক্ষকদেরকে ধরে এনে এমপি বানানো, মন্ত্রী বানানো, দলের সভাপতি, চেয়ারম্যান বানানো। সম্প্রতি সময় আমরা দেখেছি যে এই যে 15.5 বছরে যে সকল বিতর্কিত এবং অনুপ্রবেশকারীদের কাছে নেতা বানিয়ে দেওয়া, তাদের সেই পদে বসানো, এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু আওয়ামী লীগ এই সকল ব্যবসায়ীদের উপর নির্ভরশীল হয়ে যায়, চাকরিজীবীদের, খেলোয়াড়দের উপর নির্ভরশীল, রাজনীতি তাদের কাছে ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু নির্মম 5 আগস্ট দেখতে হয়েছে। এখন কথা হলো, এখনো যদি সেই সকল বিতর্কিত ব্যক্তিদের উপর নির্ভর করে আগামীতে আন্দোলন চাঙা করার পরিকল্পনা করা হয়, তাহলে সেই আন্দোলন ভেস্তে যাবে এবং আগামী 30 থেকে 40 বছরের ভিতর আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না, এটি আমি বলে দিতে পারি। মনে রাখবেন, আমার এই ফেসবুকে কিন্তু 1,27,000-এর ফলোয়ারই রয়েছে, এবং একটা ভিডিওতে যেহেতু 4 লক্ষ, 5 লক্ষ, 1 মিলিয়ন, 10 লক্ষ ভিউ হয়, তার মানে আমার কিন্তু এখানে বেশিরভাগ এই তৃণমূলের ব্যক্তিরা, তৃণমূলের ভাইয়েরা আমাকে দেখে থাকেন, আমার কথাগুলো শুনে থাকেন। তথাপি আমি যে তথ্যগুলো দিচ্ছি, যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যদি নেছক দাদা ভাইয়ের কথা মনে করেন, তাহলে সেটা সম্পূর্ণ রকমের ভুল হবে। আমার কথাটা কিন্তু তৃণমূলের কথা। আমি কিন্তু তৃণমূলের যে কথাগুলো আমাকে প্রতিনিয়ত ইনবক্সে পাঠানো হয়, সেই কথাগুলো আমি আপনাদের মাঝে ডেলিভারি দিচ্ছি। সম্প্রতি সময় আপনারা দেখছেন যে গোপালগঞ্জের বিতর্কিত জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের, তিনি তৃণমূলকে ছোট করছে, তৃণমূলকে হেয় করছে। প্রধানমন্ত্রীর একটি মানে অনলাইন কনফারেন্স কলে তিনি যে 16 তারিখে গোপালগঞ্জে তার ভূমিকার কথা, যে সকল নেতাদের কথা তিনি বলেছেন, সেখানে তারা কেউই উপস্থিত ছিল না। ক্ষোভে ফুঁসতেছে গোপালগঞ্জ জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতারা, যারা অনেকে তার ক্ষোভের বহিঃপ্রকাশ ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আসেন, এখন আমি গোপালগঞ্জ জেলা যুবলীগের এমন মানে এই বিতর্কিত সাধারণ সম্পাদকের বিষয় একটু আপনাদেরকে একটু বলে রাখি। তার পিতা হচ্ছেন আব্দুর রফ রাজাকার, তিনি একজন রাজাকারের বাচ্চা। হ্যাঁ, এই রাজাকারের বাচ্চা কিভাবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হলেন, এবং তিনি কিভাবে দেখেন প্রায় 30-40টার মতো পদে আছেন সারা দেশব্যাপী। তার পদে রয়েছেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক, জেলা সুইমিং ফেডারেশন সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুইমিং ফেডারেশন সাধারণ সম্পাদক, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক, অলিম্পিক এর সদস্য। তার নাম MB সাইব বি, মানে ওনারে বি বললে সবাই চিনি আর কি, বি, এটা কি বি নাম। যাই হোক, এখন কথা হচ্ছে কি, এই এই রাজাকারের বাচ্চা তিনি হচ্ছেন বন উত্তরা ইউনিভার্সিটির ভিসি। তার ইনুসের সাথে দেখবেন দখলদার বা ডেভিল ইনুস, সেই ইনুসের সাথে তার কত সুন্দর ছবি। ভাই ক্যাপ্টেন প্রায় 2-3 হাজার কোটি টাকার মালিক আছেন, ভাই আর একজন আছেন হাসান, প্রায় 500-700 কোটি টাকার মালিক আছেন, এবং বি সাহেব প্রায় 1000 খানিক কোটি টাকার মালিক আছেন। এখন কথা হচ্ছে, তিনি কিভাবে, তিনি দেখুন, আসলে 30-40টা পদের মতো, যেহেতু এতগুলো পদে উনি আছেন, আরো ইত্যাদি অনেকগুলো পদ আছে, এগুলো বলে শেষ করা যাবে না। হ্যাঁ, উনি একজন নিঃসন্দেহে একজন বিশাল বড় মাপের খেলোয়াড়, যেহেতু সব খেলার জায়গায় আছে। তো পদগুলো কাকে তিনি এভাবে কিভাবে আসছেন? তিনি বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় শেখ সেলিম সাহেব যখন বাংলাদেশের, উনি জানেন যে উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তা তিনি যখন মন্ত্রী হন, তার মন্ত্রী থাকাকালীন অবস্থায় ইনি APS ছিলেন, এই বি সাহেব, বি চৌধুরী সাহেব তিনি। হ্যাঁ, তো এই বি সাহেব তার যখন APS হন, আর এই সেই সুবাদেই তার ভাগ্যের চাকার আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বাবা 71 সালে কি করেছে, কতটা গণধর্ষণ করেছে, লুটপাট করেছে, মুক্তিবাহিনীদেরকে হত্যা করেছে, এগুলো সব ওখানে ঢাকা পড়ে গেছেন। দেখেন, এই রাজাকার পুত্র, তিনি একেবারে নির্দ্বিধায় তিনি সুন্দরভাবে গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হয়ে গেছেন, এবং 5 আগস্টের অনেক আগেই তিনি দেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন। এবং আমি খোঁজ নিয়েছি যে গোপালগঞ্জে কোনো যুবলীগ নেতা কর্মীদের সাথে তার কোনো সম্পর্ক নাই, মানে কোনো ধরনের যোগাযোগই নেই, এখন পর্যন্ত তিনি যোগাযোগ রাখেন নাই। এখন কথা হচ্ছে, এমন বিতর্কিত ব্যক্তিরা যখন দেখবে যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে বা কোনো একটা মিটিংয়ে একটা বড় চেয়ারে বসে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের সভানেত্রীর সাথে যখন এই ধরনের কথাগুলো তখন বলবে যে নেত্রী আমি ওখানে এই করেছি, আমি ওখানে অ্যাং করেছি, ত্যাং করেছি, এই কথাগুলো তখন তৃণমূলের মাঠে যারা থাকে তাদের মধ্যে কিন্তু একটা কষ্টের স্রোত বয়ে যায়। কাজ করলাম আমরা, পরিশ্রম করতেছি, আমরা
জেল জুলুম খাচ্ছি, আমরা পালিয়ে বেড়াচ্ছি, আমরা পালিয়ে থেকে দলকে ফিরিয়ে আনার জন্য জীবন বাজি রেখে কাজ করছি, আর সমস্ত সুবিধাগুলো কথাগুলো মানে বয়ে নিচ্ছেন আরেকজন ভিন দেশ থেকে থেকে নিজের সমস্ত সুবিধা লুফে নেওয়া ব্যক্তিরা তিনি সমস্ত ক্রেডিট নিয়ে নিচ্ছেন। এটা কিন্তু একটা বড় একটা সেন্সিটিভ একটা বিষয়। সুতরাং আমি বলবো যে 15.5 বছরে গজিয়ে ফুলিয়ে ফেঁপে ওঠা অনুপ্রবেশকারীদের যেভাবে আপনারা নেতা বানিয়েছেন, যেভাবে খেলোয়াড়দের এনে এনে নেতা বানিয়েছেন, ব্যবসায়ীদের নেতা বানিয়েছেন, তাদের উপর যদি এখনো এই নেতৃত্বে নির্ভরশীল হন যে তারা নেতৃত্বে দিবে, সেই নেতৃত্বে একটা মিছিল মিটিং হবে, তাহলে আমি বলবো ভাই 30-40 বছরের ভিতরে চিন্তা করেন না এই ধরনের কোনো কিছু পরিবর্তন হবে। আমরা যারা গলা ফাটাচ্ছি, আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে এসে যারা মানে জেল জুলুম খাটার পরে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি, তাহলে আমাদেরকে একটা আগামীতে একটা অশনির সংকেত বলে আমি মনে করছি এই জিনিসগুলো। সুতরাং এখন পর্যন্ত যারা 5 আগস্টের আগে নেত্রীকে ভুলভাল তথ্য দিয়ে একটা 5 আগস্টের ঘটনা ঘটিয়েছেন এবং তারা এখনো নিজেদের ক্রেডিট বজায় রাখতেছেন, আপনাদেরকে সেফ ছবি সহ একজন প্রত্যেক জেলায় জেলায় যে সকল বিতর্কিত লোকেরা রয়েছেন ছবি সহ আপনাদেরকে কিন্তু প্রচার শুরু হয়ে গেছে এই প্রচারের মাধ্যমে, এটার মাধ্যমে। সুতরাং যারা অনুপ্রবেশকারী ছিলেন আপনারা চুপ থাকেন, ওইখানে ওই পর্যন্তই অবজান। তৃণমূলের কাছে আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া হয়েছে, তৃণমূল বুঝে নেবে কোথায় কিভাবে কি করতে হবে। তৃণমূলে এখন একজনই নেতা, সে হলো শেখ হাসিনা। শেখ হাসিনা ব্যতীত, সভানেত্রী ব্যতীত, মাননীয় নেত্রী ব্যতীত আর কারো কোনো এখানে বলতে আসবেন না। ভিডিও শেষে একটি কথাই বলবো যে গোপালগঞ্জের 16 তারিখে শুনেছিলাম যে শেখ হেলাল সাহেব নাকি সেখানে 1000 লোক পাঠিয়েছিল খুলনা থেকে। কথাটা কতটা সত্য কেউ একটু কমেন্ট করে জানাবেন বা ইনবক্সে আমাকে জানাতে পারেন। তিনি কিন্তু গোপালগঞ্জ, তিনি খুলনার এমপি হলেও তিনি আগস্টে একটি বিশেষ একটা প্রকল্প থেকে কোটালীপাড়া থেকে 10 কোটি টাকা নিয়ে গেছেন, এমনও তথ্য আমি পেয়েছি। তা খুলনার এমপি কোটালীপাড়া কিভাবে তিনি প্রভাব বিস্তার করলেন, সভানেত্রী শেখ হাসিনা নিজ নির্বাচন এলাকায় তিনি কিভাবে প্রভাব নিয়ে আসলেন, সেই বিষয়টিকে অবশ্যই জবাব দিতে হবে। সেখানে দায়িত্বরত যিনি এমপি, দায়িত্বরত প্রতিনিধি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শহীদুল্লাহ সাহেবকে, তার মতো লোককে কিভাবে এইখানে উন্নয়নমূলক প্রতিনিধিও করা হয়, একজন অরাজনৈতিক ব্যক্তি, একজন আমলাকে, এই বিষয়টি মানে কিভাবে তিনি এখানে প্রভাবটা বিস্তার করলেন, এর জবাব তাকে জনগণ তার থেকে নিতে পারেন। আপনারা অসংখ্য ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখিরে জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।